আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আরাফাত সোনোগ্রাফি দ্য বিউটি অফ সাউন্ড গ্রুপের পক্ষ থেকে আমি এবং আমার সকল মডারেটরদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন। বিজয় দিবস উপলক্ষে আমরা আজকে আমাদের প্রচলিত যে সকল ক্লাসগুলো হয়ে থাকে আলট্রাসোনোগ্রাফি রিলেটেড, এর বাইরে একটা ভিন্ন কিছু করার চেষ্টা চালিয়েছি, যেটা সম্পূর্ণ ফ্রি। তো প্রথমে সিদ্ধান্ত ছিল যে সরাসরি লাইভ করবো, কিন্তু দেখলাম যে 100 জনের বেশি যেহেতু পার্টিসিপেট করতে পারবে না, কিন্তু অলরেডি কমেন্টস এর সংখ্যা 350 পার হয়ে গেছে। সো অন্য 250 জন কি করবে? সো এই জন্য চিন্তা করলাম যে হচ্ছে এটাকে রেকর্ড করে আমি বরঞ্চ আপনাদেরকে সেটার লিঙ্কটা দিয়ে দিই, আপনারা সেখান থেকে সরাসরি আপনাদের ইচ্ছা মতো ইচ্ছা মতো বলবো না, এটা আমি 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য হচ্ছে আমি রাখবো এই লিঙ্কটা। সেই 3 ঘন্টা আপনারা এটা দেখে নেবেন। তো আসলে যে বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি অর ডিউরিং প্রেগন্যান্সি। আসলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার পিছনে কারণ হচ্ছে এটা যে এই ব্যাপারটা আসলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং প্রফেশনাল জীবনে এখন একটা মানে খুব মানে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হয়ে দাঁড়িয়েছে, টপিকস হয়ে দাঁড়িয়েছে। তো সেজন্যই আসলে এটার ভাবলাম যে এটা নিয়ে হচ্ছে একটা কিছু করা দরকার। তো আমি এখানে আমার লেকচারের যে সমস্ত ইনফরমেশন গুলো হচ্ছে আমি এখানে ইউজ করেছি, ইনফরমেশন গুলো সবগুলোই আপডেটেড ইনফরমেশন। আপডেটেড ইনফরমেশন। আমি 2014 সালে সিডি করেছিলাম, তো 6 বছর পার হয়ে 7 বছর হচ্ছে প্রায়। তো দেখলাম যে 2014 সালে হচ্ছে আমার সিসিডির সাথে মানে এখনকার সময়ের যে অনেক পার্থক্য। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করছি। তো আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ডিউরিং প্রেগন্যান্সি বিজয় দিবস উপলক্ষে গ্রুপ মেম্বারদের জন্য আমার বিশেষ উপহার। আমাদেরকে প্রথমত আগে দুটো ব্যাপার হচ্ছে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে পেশেন্টটাকে নিয়ে হচ্ছে, যে প্রেগনেন্ট মাটাকে নিয়ে হচ্ছে আমি ডিল করছি, উনি কি আগে থেকে ডায়াবেটিক কিনা, আর ওনাকে নিয়ে যে ডিল করছি এটা উনি কি প্রেগনেন্সির পরবর্তী মানে প্রেগনেন্সি চলাকালীন সময় উনি ডায়াবেটিস কিনা, আপনার আক্রান্ত কিনা।
সেই জন্য বলছি at first we have to remember what types of diabetes we are treating during pregnancy. Number one, mother previously suffering from ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1, আগে থেকে যদি টাইপ 1 ডায়াবেটিস হয়ে থাকে তা মানে তাকে তো মানে এই ক্ষেত্রে তাকে দেখা গেছে যে হচ্ছে তার ইনসুলিন তাকে কন্টিনিউ করতে হচ্ছে। মাদার প্রিভিয়াসলি সাফারিং ফ্রম ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, উনি হয়তোবা আগে থেকে ডায়াবেটিস আক্রান্ত, উনি হচ্ছে এখন মুখে সালফোনাইল ইউরিয়া, তারপরে DPP-4 ইনহিবিটর এগুলো হয়তো খাচ্ছেন। তো এই জন্য এখন যেহেতু উনি প্রেগনেন্ট হয়েছেন, তাহলে উনি এখন কি করবেন? তাহলে উনি এখন DPP-4 ইনহিবিটর এবং সালফোনাইল ইউরিয়া স্টপ করে ওনাকে আবার আমার ইনসুলিন স্টার্ট করতে হবে। এন্ড মাদার নিউলি ডায়াগনোসড অ্যাজ এ কেস অফ ডায়াবেটিস মেলাইটাস ডিউরিং প্রেগনেন্সি, যেটাকে আমরা বলছি যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যেটা সাধারণত 24 থেকে 28 সপ্তাহের মধ্যে সাধারণত অ্যাপিয়ার করে এবং ডেলিভারির পরপরই এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ডেলিভারির পরে যদি আবার ডিসঅ্যাপিয়ার না হয়ে কন্টিনিউ করে, তাহলে এটা কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের পর্যায়ে পড়বে না। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের সংজ্ঞাটাই হচ্ছে এরকম যে সেটা 24 থেকে 28 সপ্তাহের মধ্যে এটা করবে, আপনার অ্যাপিয়ার করবে এবং ডেলিভারির পরপর এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের মানে যেটা বলছিলাম যে আসলে মানে কি কারণে হচ্ছে। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা আসলে এরকম একটা ডিজিজ যেখানে আমার ইনসুলিন সিক্রেশনের পরিমাণ কমে যায়, ফলে যে আমার সেল লেভেলে যে ইনসুলিনের যে থ্রেশহোল্ড লেভেল, সেই থ্রেশহোল্ড লেভেলটাকে আমার প্রডিউসড ইনসুলিন ক্রস করতে পারে না, বিধায় এক ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। ফলে কি হলো যে আমি ধরলাম যে আমার শরীরে আগে 1 কেজি ইনসুলিন তৈরি হতো সারাদিনে, এখন হচ্ছে আমার প্রেগনেন্সির কারণে কোনো কারণে সেই ইনসুলিনের পরিমাণ হয়ে গেছে হচ্ছে 700 গ্রাম। আমি এমনি জাস্ট হচ্ছে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমার সেল তো আগে থেকে 1 কেজিতে সে সেন্সিটাইজ ছিল, যখন 700 গ্রামে যখন নেমে আসলো তখন সেল হচ্ছে বলছে না, হচ্ছে আমি এখন ইনসুলিনকে দিতে পারবো না, এর পরিমাণ কম। তার মানে সেলুলার লেভেলে রেজিস্ট্যান্স হচ্ছে, এবং এই রেজিস্ট্যান্সটা কি জন্য হচ্ছে? এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এবং ইনসুলিনের মাত্রা কমে যাচ্ছে কি কারণে? এটা হচ্ছে ডিউরিং দ্য প্রেগনেন্সি আমাদের যে মানে বিভিন্ন রকমের হরমোন গুলা, প্রোজেস্টেরন বলেন, তারপরে আপনার কর্টিসল বলেন, তারপরে প্লাসেন্টা থেকে কিছু রিলিজ হয়, হরমোন রিলিজ হয়, এগুলোর কারণে আমাদের এই ইনসুলিনের পরিমাণ কমে গিয়ে এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে। ওকে, তাহলে এবার আসেন, এটা হচ্ছে আমাদের বিফোর প্রেগন্যান্সিতে আমাদের সুগার লেভেলের টার্গেট কি থাকবে? বিফোর প্রেগন্যান্সি ফাস্টিং লেভেল থাকবে between 5 and 7 মিলিমোল পার লিটার, এবং between 4 and 7 মিলিমোল পার লিটার বিফোর মিলস এট আদার টাইমস অফ দ্য ডে। তার মানে কি, আমার সকালবেলার যে ফাস্টিংটা সেটা থাকবে 5 থেকে 7 এর মধ্যে, অন্যগুলো বলতে কি বিফোর লাঞ্চ এবং বিফোর ডিনার আমাকে 4 থেকে 7 এর মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে টার্গেট সুগার লেভেল বিফোর প্রেগন্যান্সি, কিন্তু অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার আগে হচ্ছে আমার সুগার লেভেলটা কিরকম থাকবে সেটার কথা এখানে বলা হয়েছে। ওকে, এখন আসেন
What is gestational diabetes? It has been reported that on average 2 to 4% of women develop temporary diabetes, also known as gestational diabetes. This happens because they are unable to produce an increased amount of insulin to overcome the resistance level। তার মানে 2 to 4% ওমেনের প্রেগনেন্ট ওমেনদের এটা হচ্ছে, এবং সেটা অ্যাপিয়ার করে কবে? 24 থেকে 28 সপ্তাহের মধ্যে। এখন জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসের রিস্ক ফ্যাক্টর কি কি? অ্যাকর্ডিং টু দ্য আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ান অ্যান্ড gynecologist, gestational diabetes is an early gestational diabetes in an earlier pregnancy, previous যদি কোনো প্রেগনেন্সিতে তার যদি জিডিএম হয়ে থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, ফ্যামিলিগত তার বাবা মা অথবা তার ভাই বোনদের মধ্যে কারো যদি ডায়াবেটিস থেকে থাকে। অবেসিটি, এখানে বলা হয়েছিল যে বিএমআই 30 উপরে গেলে, having a medical condition associated with the development of diabetes such as metabolic syndrome or polycystic ovarian syndrome. ওকে, আমাদেরকে যদি ডিটেক্ট করতে হয় যে তার জিডিএম আছে কিনা, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, জিডিএমটা কিন্তু অ্যাপিয়ার করে খুব আস্তে আস্তে, দেন গ্র্যাজুয়ালি আমার ইনসুলিনের রিকোয়ারমেন্টটা বাড়তে থাকে, এন্ড দেন শেষের দিকে গিয়ে আস্তে আস্তে হচ্ছে ইনসুলিনের রিকোয়ারমেন্টটা কমতে থাকে। তাহলে আমাকে যদি ডায়াগনোস করতে হয়, আমাকে অবশ্যই যেতে হবে ওজিটিতে। আসেন, ওজিটির আগে আমরা কি করতে হবে সেটা, হাউ টু prepare a patient for the OGTT. No food restriction for 3 days. Fasting sugar must be at least after 8 hours fasting condition. অর্থাৎ যখন আমি ফাস্টিং সুগারটা যখন তার কালেক্ট করব, তখন সেটা মানে 8 ঘন্টা পর্যন্ত তাকে হচ্ছে না খেয়ে থাকতে হবে। After taking the first sample, take 75 gram glucose solution as early as possible. First sample দেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব 75 গ্রাম গ্লুকোজের সলিউশন তাকে খেতে হবে। নো ওয়ার্ক, নো ফুড, ইভেন স্মোকিং ফর 2 hours, এবং এর পরবর্তী 2 ঘন্টা বা অনেকে বলে যে 3 ঘন্টা, কিছু কিছু জায়গাতে আছে যে 3 ঘন্টার পর হচ্ছে স্যাম্পল নেওয়া হয়, 1 ঘন্টা নেওয়া হয়, একটা 2 ঘন্টা নেওয়া হয়, একটা 3 ঘন্টা নেওয়া হয়, কিছু কিছু জায়গাতে আছে এরকম। তো আমি এখানে সহজ করে দিয়েছি 2 আওয়ার্স এর মধ্যে তাকে কোনো রকম ওয়ার্ক বা কোনো ফুড বা এমনকি স্মোকিং করা যাবে না, স্টাডি এক জায়গাতে বসে থাকতে হবে। এরপরে বলা হচ্ছে এ নর্মাল ফাস্টিং ব্লাড গ্লুকোজ level is lower than 95 milligram per dl, that means 5.3 millimole per liter. ফাস্টিং লেভেলটা আমার থাকতে হবে 5.3 এর নিচে। 1 hour after taking the glucose solution, এটা থাকতে হবে 180 মিলিগ্রাম পার ডিএল বা 10 মিলিমোল পার লিটার এর নিচে। 2 hours after drinking the solution আমার থাকতে হবে 155 milligram per dl বা 8.6 millimole per liter, and 3 hours after drinking the glucose solution এটা থাকতে হবে 140 মিলিগ্রাম পার ডিএল অথবা 7.8 মিলিমোল পার লিটার এর নিচে। তাহলে মানে আমাকে কিন্তু মোট স্যাম্পল কালেকশন করতে হচ্ছে 4টা, এটা কিন্তু একদম অথেন্টিকটা বলছি আমি, এবং এটাই হচ্ছে বেস্ট। এর জন্য 2 আওয়ার্স না বলে অনেক 3 আওয়ার্সও বলা হয়। তো আসেন, if one of the result is higher than normal, you will likely need to test again in next 4 weeks. এর পরবর্তী যদি এই 4টার মধ্যে কোনো একটাতে যদি হচ্ছে গন্ডগোল আমি পাই, তাহলে পরবর্তী 4 সপ্তাহের মধ্যে তাকে মানে 4 সপ্তাহ পর তাকে আবার টেস্ট করতে বলা হয়। If 2 or more of the results are higher than normal,
তাহলেই আমরা তাকে বলবো যে আপনার জিডিএম হয়েছে। আর ডিউরিং দ্য প্রেগনেন্সি আমার ব্লাড গ্লুকোজের টার্গেট লেভেল থাকবে ফাস্টিং এ 5.3 মিলিমোল পার লিটার এর নিচে, এবং 1 আওয়ার আফটার মিল 7.8 মিলিমোল পার লিটার এর নিচে। আচ্ছা, এখানে একটা কথা বলা হচ্ছে, ইফ ইউ আর নট এবল টু টেস্ট আনটিল 2 আওয়ার্স rather than 1 hour after a meal, then target glucose level at the time should be below 6.4 millimole per liter. Management plan for diabetes in pregnancy. Number 1, diet. Number 2, daily exercise. Number 3, drug. And number 4, fetal health evaluation. আসেন, ফুডস টু বি অ্যাভয়েডেড। কোন কোন ফুডগুলো আমাদেরকে জিডিএম হলে অ্যাভয়েড করতে হবে? সুগারি ফুডের মধ্যে আছে কেকস, কুকিজ, ক্যান্ডি, ডেজার্ট, সুইট পেস্ট্রিজ, সোডা, আইসক্রিম, ফ্রুট জুস উইথ অ্যাডেড সুগার। এবং হাইলি স্টার্চি ফুডের মধ্যে আছে হোয়াইট পটেটোস, হোয়াইট ব্রেড, হোয়াইট রাইস অ্যান্ড হোয়াইট পাস্তা। যত সাদা আছে সব শত্রু, যত সাদা সব শত্রু। এবং কিছু ক্ষেত্রে থাকে হচ্ছে হিডেন সুগার অ্যান্ড কার্বোহাইড্রেট, যেমন কি হাইলি প্রসেসড ফুড, ফাস্ট ফুড অ্যান্ড অ্যালকোহল। আমি এটার সাথে হচ্ছে একটা জিনিস অ্যাড করতে চাই, যদিও এটা বইয়ে কোথাও পাওয়া যায়নি। যে এখানে কথাটা উল্লেখ আছে, অ্যাভয়েডিং হিডেন সুগারস, লুকায়িত চিনি। বাজারে একটা বিস্কুট খুব প্রচলিত, সব ডায়াবেটিক পেশেন্টের আমি দেখি যে ইয়াতে ভর্তি হইলে, হাসপাতালে ভর্তি হইলে এইটা থাকেই, লেক্সাস বিস্কুট। ওই যে যেখান দিয়ে ইয়া প্যাকেটটা ছিঁড়ে ওখান দিয়ে হচ্ছে একটু কাগজটা উল্টে দেখেন 1 নম্বর কম্পোনেন্ট হচ্ছে সুগার। তার মানে ওটার মধ্যে হচ্ছে হিডেন সুগার আছে। এবং এটা আমি দেখেছি অনেক ডায়াবেটিক পেশেন্টের সুগার কন্ট্রোল হওয়ার না পিছনে অন্যতম কারণ হচ্ছে লেক্সাস বিস্কুট। এটা এমন ভাবে প্রসেসিং করা হয় যে ওটা মানে টেস্ট চিনির মতো থাকে না, বাট এটা ফুল অফ কার্বোহাইড্রেট। সো বি কেয়ারফুল। দেন আমাদের কাজ হবে মনিটরিং দ্য কার্বোহাইড্রেট। It can help to space meals and snacks that contain carbohydrates evenly throughout the day. Doing this can reduce the size of blood sugar spikes after eating. আমি যখন কার্বোহাইড্রেটকে রিসাইজ করব, রিসাইজ করার ফলে কি হবে, আমার খাওয়ার পরপর যে সুগারের যে জাম্পটা দেয় সেই জাম্পটাকে আমি পিকটাকে হচ্ছে আমি কমিয়ে আনতে পারবো, স্পাইকটাকে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান development recommend that women with GDM consume at least 3 small to medium meal and between 2 and 4 snacks per day. তার মানে 3টা থাকবে ছোট থেকে মাঝারি আকারের মিল, আর স্ন্যাক থাকবে 2 থেকে 4টা এর মাঝে। Others way to help regulate blood sugar include refraining from eating too many carbohydrates at one time. খেতে বসলে আর হুঁশ থাকে না, পরে কি খাবো না সেই খবর নাই। সো একসাথে খুব বেশি কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে স্টিকিং টু ফুডস দ্যাট কন্টেন কমপ্লেক্স কার্বোহাইড্রেটস সাচ এস ফাইবার। যেগুলোতে জটিল কার্বোহাইড্রেট থাকে, যেমন ফাইবারের মধ্যে থাকে, ফাইবারের মধ্যে কার্বোহাইড্রেট একটু কমপ্লেক্স ফর্মে থাকে, এগুলোকে হচ্ছে আমরা বেশি খেতে বলি। কম্বাইনিং কার্বোহাইড্রেট উইথ প্রোটিন অর হেলথফুল ফ্যাটস, মানে আমরা যেটা বলি যে আনস্যাচুরেটেড ফ্যাটের সাথে প্রোটিন, এই দুটো পরিমাণ বাড়িয়ে দিয়ে
কার্বোহাইড্রেটের পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসা। অ্যাভয়েডিং স্কিপিং মিল, অনেকে মনে করে যে এই বেলা খাবো না, সুগার কমে যাক। এই বেলা না খাইলে ক্ষুধা বেশি লাগবে, ক্ষুধা বেশি লাগলে হচ্ছে পরের বেলা তো হচ্ছে আপনি হচ্ছে আরো বেশি খাবেন, খাইতে গেলে তখন হচ্ছে ওই যে স্পাইকটা অনেক বেড়ে যাবে। ইটিং এ প্রোটিন রিচ অ্যান্ড হাই ফাইবার ব্রেকফাস্ট, তার মানে দেখেন প্রোটিন এবং ফাইবারের দিকে আমরা কিন্তু খুব বেশি জোর দিচ্ছি, এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে ইটিং লো glycemic index food. Eating foods that have a low glycemic index is another crucial factor in a gestational diabetes diet. সহজ কথা হচ্ছে লো জিআই সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন কি ফ্রুট, যেগুলোর মধ্যে আছে কি অ্যাপেল আছে, অরেঞ্জ আছে, গ্রেপ ফ্রুট আছে, পিচেস আছে এবং পিয়ার্স আছে। তারপরে বিনস, সিমের বিচি এই জাতীয়, লেন্টিলস এন্ড চিকপিয়াস। এদের সবারই জিআই লেভেলটা অনেক কম। এরা জিআই লেভেলটা হওয়ার কারণে, কম হওয়ার কারণে এগুলোর মধ্যে শর্করা থাকলেও সেই শর্করাগুলা ব্লাডে খুব দ্রুত যায় না, একটু ধীরে ধীরে যায়। ফলে হয় কি আমার সুগার লেভেলটা একসাথে এক লাফ দিয়ে উপরে উঠে যায় না, খুব ধীরে ধীরে বাড়ে, যেটা খুব বেশি দরকার। ডায়াবেটিক পেশেন্টদের জন্য সুগার কন্ট্রোল করতে হলে তো কথা হলো যে একটা পেশেন্টকে তো হচ্ছে কার্বোহাইড্রেট আমাকে দিতেই হবে, কিন্তু এমন কার্বোহাইড্রেট আমি দিব না যেটা খাওয়ার সাথে সাথে ধুম করে হচ্ছে আমার সুগার বেড়ে যাচ্ছে। আমি কার্বোহাইড্রেট দিব এরকম টাইপের কার্বোহাইড্রেট যেটাতে ধুম করে না বাড়ে, আস্তে আস্তে বাড়ে, কারণ এই স্পাইকটাই কিন্তু খুব খারাপ জিনিস। আসেন এরপর আমরা বলছি যে ইটিং মোর প্রোটিন, এটার ক্ষেত্রে আমরা বলছি যেমন ফিশ, চিকেন এন্ড টার্কি, মাছ, মুরগি এবং টার্কি খেতে বলছি। এগস, টোফু, টোফু হচ্ছে একটা জাপানি খাবার, ইন্টারনেটে একটু সার্চ দিলে হচ্ছে আপনি দেখতে পাবেন কিভাবে এটা বানানো হয়। বিনস, নাটস, সিডস, কুইনোয়া এন্ড লিগিউমস, এগুলো হচ্ছে খুব বেশি পরিমাণে হচ্ছে প্রোটিন রিচ খাবার, যেটা এই সময়টাতে খুব বেশি দরকার, খুব বেশি দরকার। বাদাম যেমন বলা আছে এখানে, নাটসের কথা বলা আছে, এদের মানে এই সমস্ত প্রোটিন রিচ খাবার দিয়ে আমি হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণটাকে রিপ্লেস করছি। চুজিং আনস্যাচুরেটেড ফ্যাট, তখন বলেছিলাম এই ব্যাপারটা। Unsaturated fats are also part of any healthful diet. Examples of unsaturated fats include olive oil, peanut oil, avocado, most nuts and seeds, salmon fish oil, sardines, tuna and chia seeds. এগুলোতে আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা বেশি থাকে, অনেক বেশি থাকে, এবং এটা খুবই একটা হেলথফুল ডায়েট। আপনার এলডিএল এবং এইচডিএল এর যে ভারসাম্য সেটাকে বজায় রাখতে এটার কোনো বিকল্প নেই। আসেন এবার আসি হচ্ছে এক্সারসাইজে। এখানে বলা হচ্ছে যে এক্সারসাইজ গাইডলাইন ফর জেস্টাশনাল ডায়াবেটিস মেলাইটাস। আপনি একটু খেয়াল করেন, এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ, একটা হচ্ছে অ্যানারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজ মানে কি, যে ইয়াতে এক্সারসাইজে আমাকে বাতাস নিতে হবে, দম বন্ধ করে করা যাবে না। আরেকটা আছে কি রেজিস্ট্যান্স অথবা অ্যানারোবিক, যে সমস্ত এক্সারসাইজ আমাকে দম খিচে করতে হয়। আচ্ছা, যেমন কি বলা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ লার্জ মাসল অ্যাক্টিভিটিস ইন এ রিদমিক ম্যানার সাচ এজ ওয়াকিং, রানিং, সুইমিং এন্ড সাইক্লিং। এগুলোর কোনোটা আপনি দম বন্ধ করে করতে পারবেন, দম নিতে নিতে করতে হবে। ডিউরেশন কি লেস দেন অর ইকুয়াল টু 30 minutes continuously up to 45 minutes if self paced। যদি শরীরের সাথে যদি আমার সামঞ্জস্য হয়ে যায় তাহলে আমি 30 থেকে 45 মিনিট বন্ধ করতে পারবো।
ওকে, দেন রেজিস্ট্যান্স আর বলছে যে আমরা যেটা বলছি অ্যানোরোবিক এক্সারসাইজ, যেমন ডাম্বেল। আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন হচ্ছে ডাম্বেল যখন উপর দিকে তুলতে স্বাভাবিক দমটা বন্ধ হয়ে আসে, ডাম্বেল। তারপর আছে হচ্ছে রেজিস্ট্যান্স ব্যান্ড এন্ড প্রেগন্যান্সি পাইলটস, এদের ডিউরেশন হচ্ছে 60 মিনিটস, এবং এটাকে ডেইলি কথা বলা হচ্ছে, ডেইলি ফ্রিকোয়েন্সিটা কত হবে, নট মোর দেন 2 consecutive days without exercising। পরপর টানা 2 দিন এক্সারসাইজ বাদ দেওয়া যাবে না। আমরা এভাবে বলি at least 5 days in a week, এবং দুটো 2 দিনের এক্সারসাইজের মাঝে 1 দিনের বেশি গ্যাপ দেওয়া যাবে না, এরকম করে দিতে পারেন। আসেন, বেনিফিটস অফ maternal exercise for the fetus and the child। benefits to the fetus and benefits to the fetus কি কি আছে, এটা আসলে ফিটাস হবে না, এখানে এখানে হবে চাইল্ড হবে। বেনিফিটস টু দ্য ফিটাসের মধ্যে আছে লোয়ার হার্ট রেট, রেসপন্স টু অ্যাকিউট maternal exercise, increased amniotic fluid, increased in placenta viability and volume, increase in vascular function, faster placental growth and greater villus tissue, higher tolerance to labor, and benefits to the fetus বা নিওনেট বা ইয়া চাইল্ডের ক্ষেত্রে কি কি আছে। নাম্বার 1, লোয়ার বার্থ ওয়েট, increased gestational ages, lower risk of preterm birth, improved neural development and lower body fat percentage. Infants have higher behavior regularity, ability and orientation. Sorry, infants have higher behavior regulatory ability and orientation. At the age of 5, children have less body fat, higher general language, intelligence and oral language. এটা হচ্ছে benefits of maternal exercise for the fetus and the child. এবার আসি আমাদের absolute and relative contraindication for exercise during the pregnancy। কি কি ক্ষেত্রে আমরা absolute এবং relative contraindication গুলো আমাদের ব্যায়াম করা যাবে না যে সমস্ত ক্ষেত্রে। 1 নম্বর আসে হচ্ছে absolute contraindication, restrictive lung disease, rupture membrane, preeclampsia, pregnancy induced hypertension, premature labor during current pregnancy, persistent bleeding in second or third trimester, incompetent cervix, placenta previa, placental এটা তো গেল। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে hemodynamically significant heart disease or valvular disease, high order multiple gestation, যেমন যদি ট্রিপলেট থাকে তাহলে একদমই কন্ট্রাইন্ডিকেটেড। আর রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড কার কার ক্ষেত্রে? নাম্বার heavier smoking, history of extremely sedentary lifestyle, orthopedic limitations, poorly controlled hypertension, extreme morbid obesity, extremely overweight extremely underweight, BMI less than 12, poorly controlled type 1 diabetes and chronic bronchitis। এগুলো ক্ষেত্রে হচ্ছে রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড। আসেন আমরা এবার তাকে কি কি ওষুধ দিব। মেটফর্মিনের কথা কিন্তু এখন বলা হচ্ছে। আমি যখন 2014 যখন সিসিটি করে তখন কিন্তু মেটফর্মিন ছিল না, এখন কিন্তু আসছে মেটফর্মিনের কথা। বলছে যে
দেওয়ার জন্য, এবং আমরা দিচ্ছি, আমি দিচ্ছি, ভালো ফলাফল পাচ্ছি। সাথে হচ্ছে ইনসুলিন। একটু ডিটেলস আমি একটু পরে যাচ্ছি। মেইনলি আমাদের আজকে পড়ার যে ইয়েটা, সেখানে হচ্ছে ইনসুলিন গুলো আমরা কিভাবে ডোজ অ্যাডজাস্ট করব না করবো সেই ব্যাপারগুলো, সেটা আমি একটু পরে আসছি। আমরা জানি যে যে সকল ইনসুলিন গুলো আছে মোটামুটি এই তিনটা আমরা ইউজ করে থাকি এই ক্ষেত্রে। মানে ডায়াবেটিস ইন প্রেগনেন্সিতে আমরা সাধারণত এই 3 ধরনের ইনসুলিন ইউজ করে থাকি। এগুলা ছাড়াও আমরা আরো কিছু ইউজ করি, তবে এই তিনটে জানলে মোটামুটি হচ্ছে আমার চলবে। নাম্বার 1 হচ্ছে শর্ট অ্যাক্টিং অর রেগুলার অ্যাক্ট, যেটাকে আমরা বলছি আর বলছি, অথবা বলছে যে অ্যাক্ট্রাপিড নামে পাওয়া যাচ্ছে, ম্যাক্সুলিন আর নামে পাওয়া যাচ্ছে, হিউমিউলিন আর নামে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অর এনপিএইচ, অর্থাৎ যেগুলো এন, যেগুলো যেমন কি ম্যাক্সুলিন এন, তারপরে আছে ইনসুলেটার্ড আছে, তারপর আছে হিউমিউলিন এন। লং অ্যাক্টিং এর মধ্যে ডিটেমিটটা ইউজ করতে বলছে, নট গ্লার্জিন। গ্লার্জিনকে ইউজ করতে নিষেধ করছে, গ্লার্জিন ক্যাটাগরি সি, কিন্তু ডিটেমিটটা হচ্ছে ক্যাটাগরি বি। এগুলো সবগুলো হচ্ছে, যেগুলো নাম বলে সেগুলো সবগুলো হচ্ছে ক্যাটাগরি বি। এখন আসলে আমরা কিভাবে শুরু করবো ইনসুলিনের এই ডোজটা। প্রথমটা দিকে টাকা ওয়েট বেসড ডোজ 0.7 to 1 ইউনিট পার কেজি পার ডে। আর হচ্ছে ট্রাইমেস্টার এন্ড ওয়েট বেসড ডোজ, ফার্স্ট ট্রাইমেস্টারে 0.7 ইউনিট পার কেজি পার ডে, সেকেন্ড ট্রাইমেস্টারে 0.8, থার্ড ট্রাইমেস্টারে 0.9 থেকে 1। যত সময় যাবে ইনসুলিনের রিকোয়ারমেন্ট তত বেড়ে গিয়ে শেষের দিকে যে আস্তে করে হচ্ছে ইনসুলিনের রিকোয়ারমেন্টটা তখন হচ্ছে আবার কমে আসে। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে হচ্ছে একটু বলবো, আচ্ছা এটা একটু পরেই বলি, আমি আগে এগুলো শেষ করে নিই, তারপর হচ্ছে আমি যাচ্ছি যে কিভাবে আমরা ইনসুলিনের ডোজ গুলোকে অ্যাডজাস্ট করবো না করবো সেই ব্যাপারগুলো। কমপ্লিকেশন আসি। কমপ্লিকেশন কি কি আছে? এক নম্বর হচ্ছে এক্সেসিভ বার্থ ওয়েট, যেটাকে আমরা বলছি যে ম্যাক্রোসোমিয়া, আর্লি প্রিটার্ম বার্থ, সিরিয়াস ফিটাল ব্রিদিং, সিরিয়াস neonatal breathing difficulty, low blood sugar or hypoglycemia, obesity and type 2 diabetes later in life, and then stillbirth. আসেন, আমি যে ব্যাপারটা নিয়ে বলছিলাম যে আমরা ইনসুলিনের ডোজগুলো কিভাবে শুরু করব এবং কিভাবে করে আমরা এটাকে শেষ করব, মানে সরি কিভাবে আমরা এটাকে মেইনটেইন করব। আমরা এই গ্রাফটা দিকে তাকাই, এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, এদিকে হচ্ছে আমার সময় আর এদিকে হচ্ছে গ্লুকোজ ইনফিউশন। এখানে খেয়াল করে দেখেন, এটা রং সবুজ, এটার রং লাল, এটার রং নীল। আচ্ছা, এটা আমি কেন এঁকেছি এটা একটু জিনিসটা বোঝেন। সবুজটা হচ্ছে আমার আর, র্যাপিড অ্যাক্টিং অর রেগুলার ইনসুলিন, লালটা হচ্ছে আমার এন, আর নীলটা হচ্ছে আমার লং অ্যাক্টিং। এখন দেখেন রেগুলার যে সমস্ত ইনসুলিন গুলো, র্যাপিড অ্যাক্টিং যে ইনসুলিন গুলো, সেগুলো কিভাবে কাজ করছে আপনারা খেয়াল করে দেখেন। একটা শার্প পিক, দেন শার্প ফল, অর্থাৎ শর্ট অ্যাক্টিং বা রেগুলার যেগুলো আছে, যেমন কি আমার আছে হচ্ছে অ্যাক্ট্রাপিড, আমার আছে অ্যাক্ট্রাপিড আছে, ম্যাক্সুলিন আর আছে। এখানে কি হচ্ছে, ইনসুলিনটা দেওয়ার পর এটা সরাসরি হচ্ছে একদম পিকে চলে যাচ্ছে, কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে 12 ঘন্টার মধ্যে। তার কাছে কাজ শুরু তাড়াতাড়ি, শেষও তাড়াতাড়ি, অনসেট অফ অ্যাকশনও তাড়াতাড়ি, আবার ডিউরেশন অফ অ্যাকশনও শর্ট। দেন আমার এন আর এনপিএইচ বলা হয়, মানে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেটা, সেটা দেখেন লালটা এই যে উঠছে, নিয়ার অ্যাবাউট 6 ঘন্টা বা তারপরে 6 থেকে 8 ঘন্টা মাথায় এটা যায় হচ্ছে একদম পৌঁছায়, পিকে পৌঁছায়,
দেন 18 ঘন্টা পর্যন্ত এটার অ্যাকশন থাকে, এন্ড দেন আমার ডিটেমির বা লং অ্যাক্টিং যেটা, খেয়াল করে দেখেন এর কোনো পিক নেই, এ শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত মোটামুটি একটা স্টেডি লেভেলে 24 আওয়ার্স পর্যন্ত সে কাজ করছে। তাহলে একটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে একটু মাথায় নেই, সেটা হচ্ছে আমার আর ইনসুলিন, আমার এন ইনসুলিন, আর হচ্ছে আমার লং টেন ইনসুলিন। আমার আর ইনসুলিনটা কাজ করবে দ্রুত বা শেষ হয়ে যাবে দ্রুত। তাহলে আমরা যদি একটা পেশেন্টকে আর ইনসুলিন দিয়ে তাকে যদি হচ্ছে আমি খেতে বলি, তাহলে কি হবে, খাওয়ার পর পর যে সুগারের যে পিকটা হবে সেটাকে কিন্তু আর কন্ট্রোল করবে, কিন্তু সে কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, সে ছেড়ে দিবে। সে ছেড়ে দেওয়ার পরে কি করবে, আমার সুগারটা কিন্তু আবার বেড়ে যাচ্ছে। তাইলে 12 ঘন্টা পর্যন্ত আমার সুগার লেভেলটাকে মোটামুটি আমার আর কন্ট্রোল, আসলে কিন্তু তা না। এই যে পিকের এই অংশটুকু সময়, অর্থাৎ ধরেন 6 থেকে 8 ঘন্টা, 8 সাড়ে 8 ঘন্টা পর্যন্ত বা এই সময় পর্যন্ত আমার আর কাজ করে, এরপরে কিন্তু আর কাজ করতে পারে না, কারণ তখন কি দ্রুত সেটা ফল করে যাচ্ছে, এই জন্য সুগারটা খুব ভালো কন্ট্রোল থাকে না। এর ফলে আমাকে এই সময়টাতে হচ্ছে একটা বিকল্প ব্যবস্থা নিতে হবে। যদি আমি দেখি যে এরপরও এই সময়ের পরও দেখি যে হচ্ছে সুগার লেভেলটা অনেক বাড়তে আছে, হ্যাঁ খাওয়ার পর পর আমার 2 ঘন্টা পর দেখলাম যে সুগার লেভেল কম, কিন্তু দুপুরে খাওয়ার আগে দিয়ে আবার সুগার চেক করে দেখি আবার বেশি হয়ে গেছে। কি রে বাবা, সকালবেলা ছিল 5-6, খাওয়ার পর পরে ছিল মোটামুটি 7-এর ঘরে, দুপুর বেলা খাওয়ার আগে দিয়ে হচ্ছে আমার হয়ে গেছে হচ্ছে 12-14। এটা কেন হইলো? কারণটা হচ্ছে কি, আমার শর্ট অ্যাক্টিংটা ওই যে 8 সাড়ে 8 ঘন্টা পরে কিন্তু আর তার স্ট্রেংথটা কিন্তু আর থাকছে না, সে কিন্তু ফল করছে। তাহলে আমার যদি দুপুর পর্যন্ত যদি হচ্ছে আমাকে সুগার লেভেলটাকে ঠিক রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আর এর সাথে একটা এন দিতে হবে, আর এর সাথে একটা এন। এই এনটা যখন আমি দিব তখনই সে এখান থেকে যে এন এর কাজটা শুরু হলো, তো যেখান থেকে আর ফল করা শুরু করলো সেখান থেকে কিন্তু এন তার কাজটা শুরু করে পরবর্তী সময় পর্যন্ত এটাকে টেনে নিয়ে গেল। মানে কি, আমার দুপুরবেলা পর্যন্ত আমার এটাকে টেনে নিয়ে গেল। এখন খেয়াল করে দেখেন, এনও এখান দিয়ে উঠে এইখানে এসে এখান থেকে মোটামুটি এন কমা শুরু করছে। 12 ঘন্টার পর থেকে 14-15 ঘন্টা থেকে কিন্তু এন কমা শুরু করছে। তাইলে আমার এই সময়টা সুগার কে কন্ট্রোল করবে? আমি ধরলাম যে আমি এইখানটাতে হচ্ছে দুপুরে খাওয়া খাইছি, যে সময়টাতে আমার এন কাজ করছে, এন কাজ করে এটাকে হচ্ছে থামায় রাখছে। দুপুরে খাওয়ার পর যে সুগারের যে পিক হবে এটারে কে কন্ট্রোল করবে? আচ্ছা, সাধারণত এটা এনটাই সাধারণত এটাকে কন্ট্রোল করে ফেলে, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা কন্ট্রোল হয় না। অনেকের ক্ষেত্রে দুপুরের খাবার পর কিন্তু সুগার লেভেলটা কিন্তু জাম্প করে। সেই ক্ষেত্রে আমাকে দুপুরবেলা আলাদা করে আবার আর দিতে হবে। কারণ কি, ওই যে দুপুরে খাওয়ার পর পরে যে সুগারের যে পিকটা হবে সেটাকে কন্ট্রোল করার জন্য। ওকে, এরকম করে আমি ইনসুলিন গুলোকে হচ্ছে আমি চুজ করব। এখন আসেন আমি সরাসরি হচ্ছে প্র্যাকটিক্যালে চলে যাই। প্র্যাকটিক্যালটা কিরকম, আমি ধরলাম একটা ফিমেল, তার বয়স 55 বছর, সরি 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 একটা ফিমেল, তার ওয়েট হচ্ছে 50 কেজি। আমি একটা ক্যালকুলেটর ওপেন করি অন্য একটা ডিভাইসে। আমরা জানি ফার্স্ট ট্রাইমেস্টারে আমার ইনসুলিন রিকমেন্ড 0.7 মিলিগ্রাম পার কেজি পার ডে, সেকেন্ড ট্রাইমেস্টারে 0.8, থার্ড ট্রাইমেস্টারে 0.9 থেকে 1। তাহলে আমরা দেখি যে ফার্স্ট ট্রাইমেস্টারে আমি তার সুগারটাকে আমি কিভাবে কন্ট্রোল করব। 55 গুণন 0.7 সমান সমান হচ্ছে 38.5, ধরলাম যে 39 ইউনিট আমার ডেইলি ইনসুলিনের স্টার্টিং ডোজ। তাহলে এই 39 ইউনিট ইনসুলিন, বা ধরলাম আমি সহজ করে 40 ইউনিট ধরলাম,
একটু এদিক হতে হবে, সমস্যা নেই। এই 40 ইউনিট ইনসুলিনকে যদি আমি ইনসুলিন র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন যদি হচ্ছে আমি ইউজ করি, তাহলে আমাকে দিতে হবে 3 বেলা। এই 40কে হচ্ছে 3 দিয়ে হচ্ছে ভাগ দিব, 3 13 39, ঠিক আছে, পারফেক্ট হচ্ছে। এখানে 13 ইউনিট, এখানে 13 ইউনিট, এখানে 13 ইউনিট। যদি আমি ইনসুলিন 30-70 মানে কি, আর হচ্ছে 30, এন হচ্ছে 70, তাহলে আমাকে দিতে হবে 2 বেলা। 40কে আমি 3 দিয়ে ভাগ দিয়ে কত, 13 হচ্ছে, তাহলে এখানে হবে 26 ইউনিট, এখানেও হবে 13 ইউনিট। এম আই ক্লিয়ার? যে শর্ট অ্যাক্টিং ইনসুলিন যদি আমি দেই, তাহলে আমার ডেইলি টোটাল রিকোয়ারমেন্টস থেকে 3 ভাগ করে এখানে 3টা ভাগ বসাইতে হবে। আর যদি আমি মিক্স করে দেই, প্রিমিক্স যদি দেই, তাহলে আমাকে সকালে দিতে হবে 2/3, রাত্রে দিতে হবে হচ্ছে 1/3। এটা হচ্ছে আমার ইনিশিয়াল ডোজ। ফার্স্ট ট্রাইমেস্টারে 0.7 মিলিগ্রাম পার কেজি। এই পেশেন্টটাই যদি সেকেন্ড ট্রাইমেস্টার যত দিন যাচ্ছে আমার ইনসুলিনের রিকোয়ারমেন্ট তত বাড়ছে, তাহলে এই পেশেন্টটা যদি আমার কাছে সেকেন্ড ট্রাইমেস্টারে আসে, তাহলে আমার কি হবে, আমার হবে 0.8 ইন্টু 55 সমান সমান 44 ইউনিটস হয়ে গেল। এখন আমার রিকোয়ারমেন্টস 44 ইউনিটস। আর যদি আমি দেই, তাহলে হচ্ছে আমাকে 3টা ভাগ করতে হবে, 44 ভাগ 3, 14.5 ইউনিট। তো আমি ধরলাম যে আমি এখানে দিলাম 15 ইউনিট, এখানে দিলাম হচ্ছে 15 30, আর এখানে দিলাম হচ্ছে 14 ইউনিট। এই তো 44 ইউনিট হয়ে গেল। সকালে 15, দুপুরে 15, রাত্রে 14। এটা আর এর ক্ষেত্রে। আর 30-70 ক্ষেত্রে যদি আমি দেই, তাহলে হবে কি, যেটা হবে এখানে ধরেন পড়লো হচ্ছে 29 ইউনিট, 14.5 করে 2 বার 29, আর এখানে পড়বে তাহলে 44 বিয়োগ 29 সমান 15 ইউনিট। এটা হচ্ছে 30-70 ক্ষেত্রে। আপনারা এই জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে আর কখন দিচ্ছি, এন কখন দিচ্ছি, 30-70 কখন দিই। ইনিশিয়ালি আমি শুরু করব আর দিয়ে, আর দিয়ে হচ্ছে 3টা ভাগ করে আমি দিব। দিয়ে এই পেশেন্টটাকে ধরেন হচ্ছে আমি বললাম যে আপনি প্রতিদিন সুগার লেভেল চেক করতে থাকেন। সে আমার কাছে 7 দিনের হচ্ছে একটা চার্ট নিয়ে আসলো। 7 দিনের চার্টটা কিরকম, ফাস্টিং কত থাকতেছে, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট কত থাকতেছে, 2 আওয়ার্স বিফোর লাঞ্চ কত থাকতেছে, 2 আওয়ার্স আফটার একটু ভুল বলেছি, সরি। সেটা হচ্ছে আমার ফাস্টিং কত থাকছে, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট কত থাকছে, বিফোর লাঞ্চ কত থাকছে, 2 আওয়ার্স আফটার লাঞ্চ কত থাকছে, বিফোর ডিনার কত থাকছে। এরকম করে সে মোট 5 বার করে সুগার চেক করবে 7 দিন। 7 দিন পরে সে আসলো। আসার পরে আমি তাকে কোন ইনসুলিন দিচ্ছিলাম, আর ইনসুলিনটা শর্ট অ্যাক্টিংটা দিচ্ছিলাম 3 বেলা করে। কেমন, আমি কোনো কারণে ফাস্টিং লেভেলটা হচ্ছে বেশি পাইলাম, তাহলে কি করব, একটা একটা করে আসি। যদি আমি ফাস্টিং লেভেল যদি হচ্ছে আমি বেশি পাই, তাহলে আমাকে ফাস্টিং সুগারটাকে কন্ট্রোল করতে হবে, তাই না? ফাস্টিং সুগারটাকে আর এর মাত্রা বাড়ায় কি আমি ফাস্টিং সুগার কন্ট্রোল করতে পারবো? পারবো না। কেন পারবো না? আর রাতের ডোজ আমি ধরলাম সে পায় 10 পাইছে, সে 10 পাক আর 20 পাক, পিকটা মনে আছে এরকম। আর এই পিক কিন্তু এরকম শর্ট অ্যাক্টিং এবং শর্ট ডিউরেশন, অর্থাৎ এটা ডোজ আমি যতই বাড়াই, এ কিন্তু আমার সকাল পর্যন্ত ফাস্টিং সুগার লেভেল পর্যন্ত কাজ করতে পারছে না। তাহলে যদি ফাস্টিং সুগার লেভেল পর্যন্ত যদি আর কাজ না করতে পারে, তাহলে আমাকে অবশ্যই আর এর সাথে একটা এন যোগ করতে হবে, যে এনটা আমার ওই সকালবেলার ওই ফাস্টিং পর্যন্ত কাজ করবে। ওকে, 2 আওয়ার্স আফটার
ব্রেকফাস্ট আমি দেখলাম যে অনেক বেশি আছে, তাহলে আমি কি করব, টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট যদি অনেক বেশি থাকে তাহলে আমি আর এর ডোজটা বাড়াই, সকালবেলার আর এর ডোজটা হচ্ছে বাড়াই দিব, কারণ এটা শর্ট অ্যাক্টিং, এটা ইনসুলিনটা দিয়ে সে খাবে, খাওয়ার পর যে পিকটা আছে সেটাকে সে কন্ট্রোল করবে। ওকে, বিফোর লাঞ্চ আমি দেখলাম যে সুগার অনেক বেশি, তাহলে আমি কি করব, বিফোর লাঞ্চ যদি হচ্ছে আমার সুগার বেশি থাকে তাহলে আমাকে অবশ্যই সকালবেলার আর এর সাথে দিয়ে একটা এন যোগ করে দিতে হবে, যে এনটা বিফোর লাঞ্চের যে ফাস্টিং লেভেল সেটাকে কন্ট্রোল করবে। ওকে ফাইন, কোনো কারণে দেখলাম 2 আওয়ার্স আফটার লাঞ্চ আমার বেশি, তাহলে আমি কি করব, 2 আওয়ার্স আফটার লাঞ্চ যদি হচ্ছে আমার বেশি হয় তাহলে আমি দুপুরের যে আর দিচ্ছিলাম এটার পরিমাণটাকে বাড়ায় দিব, দুপুরের আর এর পরিমাণটা বাড়ায় দিলে 2 আওয়ার্স আফটার লাঞ্চ সে হচ্ছে আমার সুগার লেভেলটাকে কন্ট্রোল করে ফেলবে। আচ্ছা, বিফোর ডিনার আমি দেখলাম যে আমার সুগার লেভেল বেশি, কি করব, ইউজুয়ালি হওয়ার কথা না, যদি আমার এই দুটো যদি কন্ট্রোল হয়ে যায় এটা ঠিক হয়ে যাওয়ার কথা। আসেন আসতেছি এবার, আমি দেখলাম এখন আসেন ডিটেমির বা লং অ্যাক্টিং আমরা কখন দিব, ডিটেমিরের কাজ হচ্ছে 24 আওয়ার্স, ডিটেমির যদি আমার 24 আওয়ার্স কাজ করে এবং ডিটেমিরে কিন্তু কোনো পিক নাই, খেয়াল করছিলেন নিশ্চয়ই, এই যে ডিটেমিরের কোনো পিক নাই, উঠছে স্টেডি এন্ড দেন শেষ। ডিটেমির ইউজ করা হয় ওই সমস্ত ক্ষেত্রে যদি কোনো কারণে আমি দেখি যে তার সকালবেলা ফাস্টিংও বেশি, দুপুরের বেলার ফাস্টিংও বেশি, রাত্রেবেলা ফাস্টিংও বেশি, আমার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ওকে, আমার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ওকে, আমার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট যদি ওকে হয়, কিন্তু যদি আমার ফাস্টিং লেভেল গুলো যদি বেশি থাকে দেন আমরা পেশেন্টকে বলি স্টপ দ্য এন ইনসুলিন স্টপ করেন, করে আরটাকে আমরা 3 বেলা করে দিচ্ছি, কি জন্য, আফটার মিল সুগার লেভেলকে কমানোর জন্য। যেহেতু আমার এন ফাস্টিং লেভেল গুলাকে কন্ট্রোল করতে পারছে না ঠিকঠাক মতো, এই বেলা করতে পারলো ওই বেলা করতে পারে না, ওই বেলা করতে পারলে এবারে এই বেলা করতে পারছে না, দেন আমরা বলি যে এনটা স্টপ করেন, আর একটা থাকবে সাথে দিয়ে রাত্রে বেলা আমরা ডিটেমিট দিয়ে দিই, usual starting dose 10 units before bedtime, এটা কিন্তু খাওয়ার সাথে কোনো সম্পৃক্ততা নেই, কারণ কি এটা হাইপোগ্লাইসেমিয়া করে না। তাহলে 10 ইউনিটস যদি হচ্ছে রাত্রেবেলা আমরা 24 আওয়ার্স ধরে একটা বেসলাইন বরাবর হচ্ছে একটা কাজ করবে, এর ফলে আমার ফাস্টিং সুগার লেভেলটা খুব ভালো কন্ট্রোলে থাকবে। এটা দিয়ে ডিটেমিট দিয়ে এভাবে ফাস্টিং সুগার লেভেল গুলাকে কন্ট্রোল করা হয়। কিন্তু যদি আমি ওই 30-70 আর র্যাপিড অ্যাক্টিং দিয়ে যদি হচ্ছে আমি মোটামুটি সবগুলো সুগার লেভেল যদি হচ্ছে কন্ট্রোল করতে পারি তাহলে হচ্ছে আমার ডিটেমিট হচ্ছে না গেলেও চলে। তো একটাই মনে রাখবেন, সেটা হচ্ছে একটা পেশেন্টকে যদি হচ্ছে আমি 30-70 দেই, হ্যাঁ মানে হচ্ছে এখানে আরো আছে 30%, এন আছে 70%, তাকে কিন্তু আমি কখনো ডিটেমিট দিতে পারবো না। কেন, এখানে একটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আছে, আবার আরেকটা হচ্ছে লং অ্যাক্টিং, ফলে কিন্তু তার সুগার মানে ফাস্টিং সুগার একদম প্রলং হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। ডিটেমিট দিলে আমাকে সবসময় আর এর সাথে দিতে হবে, এবং যদি তার 30-70 চলে তাহলে তার 70 মানে হচ্ছে এনটাকে স্টপ করে আরটাকে কন্টিনিউ করে উইথ এটার সাথে ডিটেমিট আমাকে এক বেলা করে যোগ করতে হবে। এই কনফিউশনটা কিন্তু অনেকের মধ্যেই আছে, এই জন্যই এটা নিয়ে হচ্ছে আজকের ক্লাস ব্যাপারটা, যে ডোজটাকে আমরা কিভাবে স্টার্ট করব এবং
ডোজটাকে আমরা কিভাবে হচ্ছে মেনটেন করব, এইটা জানার জন্য। যে পেশেন্টকে বলবো যে আপনি হচ্ছে বাসায় হচ্ছে একটা গ্লুকোমিটার রাখবেন, একটা গ্লুকোমিটারে আপনি আগামী 7 দিনের সুগারের চার্টে এরকম করে ফাস্টিং এ কত, টুয়ার্ডস আফটার ব্রেকফাস্টে কত, বিফোর লাঞ্চ কত, আফটার লাঞ্চ কত, বিফোর ডিনার কত, পারলে আফটার ডিনারটাও দেখেন। 2 3 4 5 6 বার করে 7 দিন করবে সে। 7 দিন পর সে যখন আপনার কাছে চার্ট নিয়ে, আপনি তখন পারবেন যে সুন্দর করে তার ইনসুলিনটাকে ঠিক করে দিতে। এইভাবে করে যদি আপনি একবার যদি ঠিক করে দিতে পারেন, এরপরে পেশেন্টকে বলবেন যে আপনি এবার সপ্তাহে 1 দিন করে পরীক্ষা করেন। পেশেন্ট সপ্তাহে 1 দিন করে করবে। ফাস্টিং কত, এটা কত, এটা কত, এটা কত, এটা কত, এটা কত। এরপরে 7 দিন পরে হচ্ছে আবার আপনার কাছে আসলো, বা আপনার ফোনে জানালো আমার এটা এত, এটা এত, এটা এত। আমি তো এভাবে করি, ফোনে নাম্বার সেভ করে দেই, নাম কি অমুক জিডিএম, এবং তাকে বলে 7 দিন পর হচ্ছে আমাকে হচ্ছে মেসেজ লিখে জানানোর জন্য। সে হচ্ছে মেসেজ পাঠায় যায়, আমি মেসেজ করি এটার পরে এটা, এটার পরে এটা, পরে এটা, এটা হয়েছে। তাহলে আমার ডোজ কেউ ঠিক করতে, এভাবে ঠিক করতে করে হচ্ছে আমি হচ্ছে একটা মেসেজ লিখে দিই, বা হচ্ছে ফোন করে বলেছে যে আপনি এবার ডোজটা এমনি করেন, এমনি করেন, এমনি করেন, এমনি করেন। নোয়াখালীর আমাদের এখানে একজন ভিআইপি পেশেন্ট আছে, কয়েকদিন আগে আপনারা আমার ওয়ালে একটা স্ট্যাটাস দেখছেন যে হচ্ছে আমার মেয়ে অসুস্থ ছিল, সাথে হচ্ছে আরেকটা পেশেন্ট সিজারিয়ান সেকশন, ডায়াবেটিক পেশেন্ট, ওল্ড পেশেন্ট বলে তার এজ নিয়ার অ্যাবাউট 38 এর মতো। এটা তার সেকেন্ড বেবি। আগেরটার ক্ষেত্রেও সুগার মানে সুগার কন্ট্রোল করার জন্য সে 10 মাস হচ্ছে আমার তত্ত্বাবধানে ছিল, এইবারও ছিল। আগেরটা হয়েছিল 2016-তে 17-তে, এবারটা হলো 2020-এ। তো সেদিন হলো। তো আমি যেটা বললাম, যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিটা আমি ওনার ক্ষেত্রে হচ্ছে আমি ফলো করছি। কিরকম 6 বার করে করেন, বা হচ্ছে 5 বার করে করেন, করে এটা হচ্ছে চার্ট করেন, করে হচ্ছে আমাকে জানাতো। উনি করে হচ্ছে মেসেঞ্জার হচ্ছে আমাকে জানাইতো। মেসেঞ্জারে সেটা দেখে আমি ওইরকম করে ওই সুগার লেভেল গুলা ওইরকম করে কন্ট্রোল করে দিতাম। তো আজকে ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। ইনসুলিনের ডোজ বা এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে না ঠিক আছে বুঝতে পারি নাই বা কিছু এরকম টাইপের, যদি এরকম টাইপের কোনো কনফিউশন থাকে, প্লিজ 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 আমাকে মেসেজে হচ্ছে আপনি জানাইন ডিটেলস সহ, আপনি কোন জায়গাটা হচ্ছে বুঝতে পারেন নাই, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। তবে আমার মনে হয় বারবার দেখলে এটা অনেকটুকু আপনার হয়ে যাবে, বোধগম্য হয়ে যাবে। মোটামুটি এই পর্যন্ত আমি ক্লাসের টপিকসটাকে এই পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করছি। সকলকে ধন্যবাদ, এবং আবারও বিজয় দিবসের একটা কথা বলতে বলি, মেটফরমিন কিন্তু এখন ইউজ করা হচ্ছে। কারণটা কি? মেটফরমিন আমার সেলের ভিতর ইনসুলিনকে ঢুকাতে সাহায্য করে। যেহেতু আমার সেলুলার লেভেলে রেজিস্ট্যান্সের কারণে আমার কম মাত্রা ইনসুলিন সেখানে ঢুকতে পারছে না, ফলে আমি সেখানে মেটফরমিন ইউজ করলে আমি আমার সেলুলার ওই লেভেলে তার ইনসুলিনের পেনিট্রেশনটাকে অনেক বাড়াতে পারবো। সো এখন কিন্তু মেটফরমিন ইউজ করা হচ্ছে। কয়েকটা দেশে দেখলাম যে গ্লিবেনক্লামাইডও ইউজ করে, আমরা করি না। এটা যেহেতু এখন পর্যন্ত অ্যাপ্রুভড না, সো নেভার ইউজ দ্যাট। আমার ইনফরমেশনে কোথাও ভুল থাকলে আমাকে হচ্ছে একটু জানানোর জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।